নমস্কার, আমি অর্ণব। তাহলে দেখতেই পাচ্ছেন নতুন চ্যানেল। এখন প্রশ্ন হচ্ছে, নতুন চ্যানেলে কি এমন হবে যা বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণবে হয় না? প্রথমত, আমার প্রিয় বেশ কিছু গল্প, শুধুমাত্র গল্পগুলো মাপে ছোট হওয়ার কারণে আমি বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণবে কখনো আনতে পারিনি। সেগুলো আসবে এখানে। দ্বিতীয়ত, ওই চ্যানেলে তো আমরা বেশিরভাগ ইমোশনাল গল্প করি। এই চ্যানেলে তাই চেষ্টা করব একটু হাসি মজার গল্প, একটু মন ভালো করার গল্প শোনাতে। আরও নানা রকম এক্সপেরিমেন্ট করার ইচ্ছেও রয়েছে, সেগুলো আপাতত সারপ্রাইজ থাক। তবে হ্যাঁ, আপনারা যদি পাশে থাকেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন, প্রিয়জনদের শোনান, তাহলে আমিও কথা দিচ্ছি চেষ্টা করব এই চ্যানেলে সপ্তাহে একটা না দুটো করে গল্প আনতে। আসুন তাহলে নতুন চ্যানেলের প্রথম গল্প শুনে ফেলা যাক। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন, একটি ভারী মজার গল্প, রাজশেখর বসুর কাহিনী জয় হরি জেব্রা। এই আখ্যানের নায়ক জয় হরি হাজরা, নায়িকা বেতসী চাকলাদার, উপনায়ক উপনায়িকা গুটি কতক জন্তু, যথা একটি বিলাতি কুত্তা, একটি দেশি কুত্তা, একটি আরবি ঘোড়া এবং একটি ভারতীয় জেব্রা। লেডিজ ফার্স্ট, এই আধুনিক নীতি অনুসারে প্রথমে বেতসীর পরিচয় দেব, তারপর জয়হরির কথাও বলবো। জন্তুদের অবতারণা যথাস্থানে করিলেই চলবে। বেতসী বিলাতে জন্মেছিল রানী দ্বিতীয় এলিজাবেথের 5 বৎসর পরে। তার বাপ মা ব্রিটিশ ভক্ত ছিলেন, সেজন্য মেয়ের নাম এলিজাবেথ রেখেছিলেন, সংক্ষেপে বেটসি। কিন্তু সে নাম পরে বদলানো হয়। ভারতবর্ষে ফেরবার সময় জাহাজে এক ইংরেজ স্ত্রীলোক বেটসির মাকে ডার্টি নিগার বলেছিল। তাতেই রেগে গিয়ে তিনি তখনই মেয়ের বেটসি নাম বদলে বেতসী করলেন। বেতসীর বাবা প্রতাপ চাকলাদার ধনিক সন্তান। এদেশে শিক্ষা সমাপ্ত করে সস্ত্রীক বিলাতে গিয়াছিলেন এবং সেখানে 5-6 বৎসর বাস করে কৃষি ও পশুপালন শিখেছিলেন। ফিরে এসে উলুবেরিয়ার কাছে তার পৈতৃক জমিদারি হোগলা বেড়েতে 300 বিঘা জমির ওপর ফুল, ফল, ফুলকপি, বাঁধাকপি, বিট, গাজর, টমেটো ইত্যাদির বাগান এবং বিস্তর গরু রেখে ডেয়ারি ফার্ম করলেন। তাছাড়া ভেড়া, ছাগল, শুয়োর, মুরগি, হাঁস পুষে তারও ব্যবসা করতে লাগলেন। একটি উত্তম বাগান বাড়ি বানিয়ে সপরিবারে সেখানেই বাস করতেন। মাঝে মাঝে কলকাতাতেও যেতেন। 17 বছর ধরে ব্যবসা ভালোই চলল, লাভও প্রচুর হতে লাগলো। তারপর প্রতাপ চাকলাদার মারা গেলেন। বেতসীর মা অতসী মুশকিলে পড়লেন। স্বামীর হাতে গড়া অত বড় ব্যবসাটি চালাবার ভার এখন তিনি কাকে দেন? তার ছেলে নেই, একমাত্র সন্তান বেতসী। হ্যাঁ, নায়েব হরকালী মাইতি কাজের লোক বটে, কিন্তু অত্যন্ত বুড়ো হয়েছেন, তার উপর নির্ভর করা চলে না। স্থির করলেন সব বেচে দিয়ে কলকাতায় চলে যাবেন। কিন্তু বেতসী বললে, কিছু ভেবো না মা, আমি চালাবো, বাবার কাছে সব শিখেছি। অতসী ভরসা পেলেন না। তবু মেয়ের জেদ দেখে ভাবলেন 2 বছর দেখাই যাক না, তারপর না হয় বেঁচে ফেলা যাবে। একটি উপযুক্ত জামাই যদি পাওয়া যায় তবে তো আর কোনো ভাবনা থাকে না। কিন্তু মেয়েটি যে বেয়ারা, এত বয়সেও তার কাণ্ড জ্ঞান হলো না। অতসী উঠে পড়ে জামাইয়ের খোঁজ করতে লাগলেন। মেয়েকে নিয়ে ঘন ঘন কলকাতায় গেলেন, পার্টি দিলেন, বহু পরিবারের সঙ্গে মিশলেন, বাছা বাছা পাত্রদের হোগলে বেড়েতে নিমন্ত্রণ করে আনলেন। কিন্তু কোনো ফলই হলো না। প্রতাপ চাকলাদারের সম্পত্তির লোভে অনেক সুপাত্র আর কুপাত্র এগিয়ে এসেছিল, কিন্তু বেতসীর সঙ্গে 2 দিন মেশার পরই তারা সরে পড়ল। তার গড়ন ভালো, রং খুব ফর্সা, কিন্তু মুখে না লাবণ্যের অভাব আছে। সে মেমের মতো ব্রিচেস পরে, ঘোড়ায় চড়ে, তার 300 বিঘা ফার্ম পরিদর্শন করে, কর্মচারীদের ওপর হুকুম চালায়, শাসনও করে। তার রূপ চিত্তাকর্ষক নহে, মেজাজও উগ্র। সেজন্য তার মায়ের সব চেষ্টা ব্যর্থ হল। বেতসী বলল, তোমার জামাই না জুটল তো বড় বইই গেল, আমি কারোর তো আক্কা রাখি না, বাবার ফার্ম আমি একাই চালাবো। কিন্তু অতসী দেখলেন ফার্মের আয় আর আগের মতো হচ্ছে না। বেতসী তার মাকে আশ্বাস দিলে, কোনো ভয় নেই, 2 দিন পরে সব ঠিক হয়ে যাবে।
এবার আসি জয়হরির কথায়। জয়হরি হাজরার নামটি সেকেলে, কিন্তু সেই জন্য তার বাপ মাকে ঠিক দায়ী করা যায় না। তার হরিভক্ত ঠাকুরদাদাই ওই নাম দিয়েছিলেন। জয়হরি মধ্যবিত্ত গৃহস্থের সন্তান, লেখাপড়ায় খুব ভালো। একটা স্কলারশিপ জোগাড় করে বিলাতেও গিয়াছিল। সুতো আর কাপড় রাঙানো শিখে 3 বছর পর ফিরে এলো। এসেই আমেদাবাদের একটি বড় মিলে তার চাকরি জুটে গেল। 2 বছর পর তা ছেড়ে দিয়ে নিজেই একটি ব্লিচিং অ্যান্ড ড্রাইং ফ্যাক্টরি খুলল। সে কারখানাটি বেশ ভালোই চলছিল, লাভও বেশ হচ্ছিল। তারপরই একটা দুর্ঘটনা ঘটল। জয়হরির শিকারের শখ ছিল। গন্ডাল স্টেটের জঙ্গলে একটা বুনো শুয়োরের আক্রমণে তার পাখানি জখম হলো। হ্যাঁ, ঘা সারল, কিন্তু জয়হরি একটু খোঁড়া হয়ে গেল। হাঁটবার সময় তাকে লাঠিতে ভর দিতে হয়। এর কিছু আগে তার বাপ মা মারা গিয়েছিলেন। সে তার কারখানা ভালো দামে বেচে দিয়ে পৈতৃক পুরনো বাস্তুভিটা খাগড়াডাঙ্গায় চলে এলো। এই গ্রামটি হোগলেবেরের লাগাও। জয়হরির অর্থলোভ নেই, বিবাহেরও ইচ্ছে নেই বললেই চলে। সে হিসেব করে দেখেছে তার যা পুঁজি আছে তাতে স্বচ্ছন্দে জীবন কাটিয়ে দিতে পারবে। কিন্তু যে বিদ্যা সে শিখেছে তার চর্চা একেবারে ছাড়তে পারলে না। খাগড়াডাঙ্গার পুরনো ছোট বাড়িটা মেরামত করে বাসের উপযুক্ত করে নিল এবং সেখানেই নানা রকম পরীক্ষা করে শখ মেটাতে লাগল। কিন্তু সুতো আর কাপড় ছোবানো নয়, জীবন্ত জন্তুর গায়ে রং ধরানো। জয়হরির জমির একদিকে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা আর 3 দিকে ধান ক্ষেত। রাস্তার দিকে সে কাঁটাতারের বেড়া লাগিয়েছে, আর সব দিকে ফণিমনসা বা ভ্যারেন্ডা ইত্যাদির পুরনো বেড়াই আছে। তার বাড়ির সামনে এখন আর জঙ্গল নেই, সুন্দর একটা মাঠ হয়েছে। তার মাঝে মাঝে কয়েকটি গাছ আছে। বাড়ির পিছন দিকে গোটাকতক চালা ঘর উঠেছে, তাতে তার পোষা জন্তু আর কয়েকজন চাকর থাকে। জয়হরি এখানে আসার কয়েক মাস পরেই দেখা গেল তার বাড়ির সামনের মাঠে হরেক রকম অদ্ভুত জন্তু চড়ে বেড়াচ্ছে। আশেপাশের গ্রাম থেকে বহু লোক এসে দেখে যেতে লাগল। পেতসির কানেও খবর পৌঁছল। খাগড়াডাঙ্গার একজন খোঁড়া বাবু আজব একটা চিড়িয়াখানা বানিয়েছে। পয়সা লাগে না, কলকাতা থেকেও লোকে দেখতে আসছে। বেতসির একটু রাগ হলো। চাকলাদার বংশ এই অঞ্চলের সব থেকে মান্যগণ্য জমিদার বংশ, একজন বাইরের লোক এসে চিড়িয়াখানা বানিয়েছে, অথচ সেখানে একবার পায়ে ধুলো দেবার জন্য বেতসি আর তার মাকে অনুরোধ করা হয়নি। বেতসি শুনেছে লোকটার নাম জয়হরি হলেও সে নাকি বিলাত ফেরত, সুতরাং তাকে অবজ্ঞা করে ঠিক উড়িয়ে দিতে পারলে না। কৌতূহল দমন না করতে পেরে একদিন সকালবেলা সে তার প্রকাণ্ড কুকুর প্রিন্সকে সঙ্গে নিয়ে জয়হরির জন্তুর বাগান দেখতে গেল। তারের বেড়ার ফটকের কাছে দাঁড়িয়ে পেতসি অবাক হয়ে দেখতে লাগলো। 3টে নীল রঙের ভেড়া চড়ে বেড়াচ্ছে। একটা সবুজ মিনি বেড়ালের কাছে 4টি বেগনি বাচ্চা লাফালাফি করছে। একটা অদ্ভুত জানোয়ার ঘাস খাচ্ছে, গায়ে হলুদ রং, তার উপর ঘোর ব্রাউন রঙের ফোঁটা। পেতসি প্রথমে ভেবেছিল চিতাবাঘ, কিন্তু দড়ি আর শিং দেখে বুঝলে জন্তুটা আসলে ছাগল। একটু দূরে একটা ডোবার কাছে গোটাকত ময়ূরকণ্ঠী রঙের রাজহাঁস প্যাঁক প্যাঁক করছে। বাড়ির ছাদ থেকে হঠাৎ এক ছাঁক লাল, নারঙ্গি, হলদে, সবুজ, নীল, বেগুনি রঙের পায়রা উড়ে উড়ে চক্কর দিতে লাগলো। কেউ যেন রামধনু কুচি কুচি করে আকাশে ছড়িয়ে দিয়েছে। পেতসি ওপর দিকে চেয়ে দেখছিল। এমন সময় তার কানে এলো, নমস্কার, দয়া করে ভিতরে আসবেন কি? পেতসি মাথা নামিয়ে দেখল একজন সুদর্শন যুবা বেড়ার ফটক খুলে দাঁড়িয়ে আছে। পরনে পায়জামা পাঞ্জাবি, হাতে একটা মোটা লাঠি। প্রতি নমস্কার করে বেতসি বলল, আপনি জয়হরি বাবু? আমার কুকুর নিয়ে আমি ভিতরে যেতে পারি কি? থ্যাঙ্কস। বেড়ার ভিতর মাঠে এসে বেতসি বলল, অদ্ভুত সব জানোয়ার বানিয়েছেন, এর উদ্দেশ্য কিছু আছে নাকি শুধুই ছেলে খেলা? জয়হরি সহাস্যে বলল, আরে আর্ট মানেই তো ছেলে খেলা। আমি এক নতুন ধরনের আর্টের চর্চা করছি। লোকে কাগজ আর ক্যানভিসের ওপর আঁকে কাদা, পাথর, ধাতুর মূর্তি গড়ে।
আমি তা না করে জীবন্ত প্রাণীর ওপর রং লাগাচ্ছি। আমার মিডিয়াম আর টেকনিক দুটোই একেবারে নতুন বলতে পারেন। নীল ভেড়া, সবুজ পেড়াল, ছাগলের গায়ে বাঘের ছাপ, একে আপনি আর্ট বলতে চান নাকি? আগে হ্যাঁ, প্রকৃতির অন্ধ অনুকরণ হলো নিকৃষ্ট আর্ট। যা আছে তার বৈচিত্র্য সাধন এবং তাকে আরও মনোরম করাই তো শ্রেষ্ঠ আর্ট। সুকুমার রায় লিখেছেন, পড়েননি? লাল গান, নীল সুর, হাসি হাসি গন্ধ। কথাটা ঠাট্টা হলেও আর্টের মূল সূত্র কিন্তু এর ভিতরই আছে। আমি তা মনে করি না। শুনেছি আপনি সুতো আর কাপড় রাঙানো শিখে এসেছেন। এখানে সময় নষ্ট না করে কোনো মিলে চাকরি নেন না কেন? যাই বলুন, জানোয়ারের গায়ে রং লাগানো একটা বদখেয়াল ছাড়া আর কিচ্ছু নয়। সকলের দৃষ্টিতে বদখেয়াল নয়। আমাদের কলামন্ত্রী রং বাহাদুর নাদান আমার কাজ দেখে খুবই তারিফ করেছেন। বলেছেন সোভিয়েত সরকারকে 108টা লাল ঘুঘু উপহার হিসেবে পাঠালে বড় ভালো হয়। আরে তিনি নেহেরুজির সঙ্গে এ সম্বন্ধে পরামর্শও করবেন বলেছেন। এই সময় বেতসির পিছন দিকে একটি অদ্ভুত ব্যাপার ঘটল, যার ফল সুদূর প্রসারী। একটি গোলাপি রঙের দেশি কুকুর জয়হরির কাছে আসছিল। তাকে দেখেই বোঝা যায় মাসখানেক আগেই তার বাচ্চা হয়েছে। এবার বেতসির বিলাতি কুকুর প্রিন্স তাকে দেখে একেবারে মুগ্ধ হয়ে গেল। সে বিস্তর স্বদেশী আর ভারতীয় কুকুরই দেখেছে, কিন্তু এমন পদ্মকোরকবর্ণা সারমেই পূর্বে আর তার নজরে পড়েনি। প্রিন্স বার কতক সেই গোলাপি কুত্তিকে প্রদক্ষিণ করে তার গা শুঁকল, তারপর আরও একটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলো আর কি। তখন গোলাপি হঠাৎ ঘ্যাঁক করে প্রিন্সের পায়ে কামড়ে দিয়ে পালিয়ে গেল। কেউ কেউ করতে করতে প্রিন্স বেতসির কাছে ফিরে এলো। অগ্নিমূর্তি হয়ে বেতসি বলল, এ কি, আপনার নেড়ি কুকুর আমার প্রিন্সকে কামড়ে দিল আর আপনি চুপ করে দাঁড়িয়ে দেখলেন? জয়হরি বলল, না না, আপনি ভয় পাবেন না, আমার কুকুরের শরীরে কোনো রোগ নেই। কুকুররা এমন কামড়াকামড়ি তো করেই থাকে, তাতে আর ক্ষতি কি? আপনি অনুমতি দেন তো আপনার কুকুরের পায়ে আমি একটু টিংচার আয়োডিন লাগিয়ে দিতে পারি। না, আপনার হাতুড়ে চিকিৎসা আমার চাই না। কেন আপনার কুকুরকে রুখলেন না? কত বড় বংশে আমার এই অ্যালসেশিয়ানের জন্ম আপনি তা জানেন? প্রিন্সের বাপ ফ্রেডরিক দি গ্রেট, মা মারাইয়া তেরেজা। আপনার নিরিকুত্তা একে কামড়াবে আর আপনি হাঁ করে দেখবেন? কি করব বলুন তো, ঘটনাটা হঠাৎ ঘটে গেল। আগে টের পেলে আমি বাধা দিতাম, কিন্তু আসল দোষী তো আপনার কুকুরে। ও কেন নেরিকুত্তির কাছে গেল? যাই বলুন, উচ্চ কুলোদ্ভব হলেও আপনার প্রিন্সের নজর অনেক ছোট। অনেক বোকালোকেই পেন্ট করা মেয়ে দেখলে ভুলে যায়। প্রিন্সও সেই রকমই নেরিকুত্তার গোলাপি রং দেখে ভুলেছে, জানে না যে ওটা কঙ্গোরের রং। কাছে গেছে বলে প্রিন্সকে কামড়াবে? আহা, আপনি একটু স্থির হয়ে ব্যাপারটি বোঝবার চেষ্টা করুন। এ ধরুন না, আমি যদি হঠাৎ আপনাকে অপমান করতাম, খবরের কাগজে যাকে বলে ওই শ্লীলতাহানি আর কি, তাহলে আপনি কি করতেন? চুপ করে সইতেন? আপনাকে লাথি মারতাম, হাতে চাবুক থাকলে আচ্ছা করে কষিয়ে দিতাম। হ্যাঁ, ঠিকই তো বলেছেন, সেরকমই করা উচিত হতো। নারী মাত্রেরই আত্মসম্মান রক্ষার অধিকার তো আছেই। আমাদের এই ভারতবর্ষ হচ্ছে বীরাঙ্গনা সতী নারীর দেশ। সেই ট্র্যাডিশন এদেশের কুত্তিদের মধ্যেও একটু থাকবে, তার বিচিত্র কি বলুন? ও সব বাজে কথা শুনতে চাইনি। আপনি ওই নেড়িটিকে গুলি করে মারবেন কিনা বলুন, আর আমার প্রিন্সের যে ইনফেকশন হলো তার ড্যামেজও আপনি দেবেন কিনা বলুন। মাফ করবেন মিস চাকলাদার, কুত্তিটির বা আমার কিছুমাত্র অপরাধ হয়নি, শুধু শুধু দণ্ড দেব কেন? বেশ, আমার উকিল আপনাকে চিঠি পাঠাবেন, আদালত আপনাকে রেহাই দেয় কিনা দেখব। বাড়ি ফিরে এসে বেতসী স্থির হয়ে থাকতে পারল না। তখনই মোটরে চড়ে উলু বেড়ে গেল। সেখানকার উকিল বিষ্ণু মারুজ্যের সঙ্গে তার বাবার খুব বন্ধুত্ব ছিল। তাকে সব কথা উত্তেজিত ভাষায় তরবর করে জানিয়ে বেতসী বলল, ওই জয়হরি হাজরাকে সাজা দিতেই হবে জ্যাঠামশাই, যত টাকা লাগে আমি খরচ করব। বিষ্ণুবাবু বললেন, আহা, আগে মাথা ঠান্ডা করে ব্যাপারটা বোঝবার চেষ্টা করো। যদি মনে করো যে তোমার কুকুরের রোগ হবার ভয় আছে, তবে আজই ওকে কলকাতায় পাঠাও। বেলগাছিয়া হাসপাতালে অ্যান্টিরাবিজ ইঞ্জেকশন ওকে দিয়েই দেবে। কিন্তু মুকুত্তমার খেয়ালটা তুমি ছাড়ো। জয়হরির কুকুরটা যদি খ্যাপা হতো আর তোমার কুকুরকে রাস্তায় কামড়ে দিত, তাহলেও বা কথা ছিল।
কিন্তু তোমার কুকুর তো জয়হরির কম্পাউন্ডে ঢুকে কামড় খেয়েছে, এতে তো কোনো ক্লেম আনা যায় না। না না, মোকদ্দমা করলেও লোকে হাসবে। বিষ্ণুবাবু কিছুই করতে রাজি হলেন না। বেতসী তার কাছ থেকে সোজা মহকুমা হাকিম অরুণ ঘোষের বাড়ি গেল। তাকে নিজের পরিচয় আর ব্যাপারটা জানিয়ে বলল, স্যার, আপনাকে এর প্রতিকার করতেই হবে। আপনি পুলিশকে অর্ডার দিন। জয়হরির খেকি কুকুরটা ডেঞ্জারাস, তাকে এখনই মারা দরকার। আর জয়হরি একটা বুচরুক শার্লাটন, নকল জানোয়ার বানিয়ে লোক ঠকাচ্ছে। জন্তুর গায়ে রং ধরানো তো একরকম ক্রুয়েলিটিও বটে। তাকে অর্ডার করুন যেন 3 দিনের মধ্যে তার চিড়িয়াখানা ভেঙে দেয়। অরুণ ঘোষ একটু হেসে বললেন, আমি পুলিশকে বলে দিচ্ছি যেন জয়হরি বাবুর কুকুরটার খবর রোজ নেওয়া হয়। হাইড্রোফোবিয়ার লক্ষণ দেখলে হ্যাঁ অবশ্যই তাকে মেরে ফেলা হবে। কিন্তু জয়হরি বাবু যা করছেন তা তো বেআইনি নয়, সাধারণের অনিষ্টকর নয়। তাকে তো আমি জব্দ করতে পারি না মিস চাকলাদার। পিতুষী অত্যন্ত রেগে গিয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে এলো। অনেকক্ষণ ভেবে ঠিক করলো সে নিজেই জয়হরিকে সাজা দেবে। আগে একটা আলটিমেটাম দেবে, তারপর যদি না শোনে তখন মাল লাগাবে। লোকটা খোঁড়া, বেশি মারাটা ঠিক হবে না, একঘাত চাবুক লাগালেই যথেষ্ট। জনকতক লোক যাতে জয়হরির নিগ্রহ দেখে, হ্যাঁ তারও ব্যবস্থা করতে হবে। লোকে জানুক যে বেতসী চাকলাদার নিজেই বজ্জাতকে শাসন করতে পারে। বেতসী তার ধোবা নিমাই দাস আর সর্দার মালি গগন মণ্ডলকে ডেকে আনিয়ে বললে, ওহে, কাল সকালে 8টার সময় তোমরা জয়হরি হাজরা চিড়িয়াখানার সামনে হাজির থেকো। নিমাই বললে, সেখানে কি করতে হবে দিদি সাহেব? কিচ্ছু করতে হবে না, শুধু একটা তামাশা দেখবে। যে আগে আমার ভাগ্নে নুটুকেও নিয়ে আসবো না হয়। কখন বললে, আমার ছেলে দুটোকেও নিয়ে যাব দিদি সাহেব। পরদিন সকালবেলা বেতসী তার আরবি ঘোড়ায় চড়ে একটা চাবুক হাতে নিয়ে জয়হরির মাঠের সামনে উপস্থিত হলো। নিমাই ধোবা আর গগনমালী তাদের পরিবারবর্গের সঙ্গে আগেই সেখানে উপস্থিত ছিল। জয়হরি বেড়ার ধারে ফটকের কাছে দাঁড়িয়ে তার ভেড়া আর ছাগলের পরস্পর ঢু মারা দেখছিল। বেতসীকে দেখে স্মিত মুখে বলল, গুড মর্নিং মিস চাকলাদার, আপনার প্রিন্স ভালো আছে তো? প্রশ্নের উত্তর না দিয়ে বেতসী বলল, আপনার সঙ্গে একটা কথা আছে, একবার বাইরে আসুন। ফটকের বাইরে এসে জয়হরি বলল, হুকুম করুন। ঘোড়ার ওপর সোজা হয়ে বসে বেতসী বলল, দেখুন জয়হরি বাবু, আপনাকে একটা আলটিমেটাম দিচ্ছি। কাল আমার সঙ্গে যে ব্যবহার করেছেন তার জন্য আপনি দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইবেন কি চাইবেন না, আর আপনার সেই নেড়ি কুত্তিটিকে গুলি করবেন কি করবেন না। নিতান্তই যদি মায়া হয় তবে গঙ্গার ওপারে বিদায় করে দিলেও চলবে। জয়হরি বলল, দেখুন, দুঃখ প্রকাশে আমার কিছুমাত্র আপত্তি নেই। আপনি অকারণে আমার ওপর চটেছেন, তাতে আমি দুঃখিত। কিন্তু ক্ষমা চাইতে বা নেড়ি কুত্তাটাকে মারতে বা তাড়াতে কিন্তু আমি পারবো না। চাবুক তুলে বেতসী বলল, তবে এই নিন। বেতসীর চাবুক জয়হরির পিঠে পড়বার আগে একটু পারিপার্শ্বিক ঘটনাবলীর বিবরণ আবশ্যক। মাঠের একটা কদম গাছের আড়াল থেকে একটা জেব্রা বেরিয়ে এলো, কিন্তু বেতসীর সেদিকে নজর ছিল না। এই ভারতীয় জন্তুটি আফ্রিকার জেব্রার চাইতে কিছু ছোট, পেট কিছু বেশি মোটা, কিন্তু গায়ের রং আর ডোরা দাগে কিছুমাত্র তফাৎ নেই। অচেনা জানোয়ার দেখেই নিমাই ধোবার ভাগ্নে নুটু বলল, মামা ওটা কি গো? নিমাই বললে, হে চিনতে লাগছিস? ও যে আমাদের সৌরভী রে। আরে সেই গাদিটা যার মাজায় বাদ ধরেছিল, বোঁচকা বইতে লাড়তো। তাই তো জয়হরিবাবুকে 10 টাকায় বেচে দিন। আহা, এখন দেখ, ভালো খেয়ে আর জিরেন পেয়ে সৌরভীর কি রূপ হয়েছে দেখ। বাবু আবার চিত্তির বিচিত্তির করে বাহার বাড়িয়ে দিয়েছে। সৌরভী তার পুরনো মনিবকে চিনতে পেরে খুশি হয়ে এগিয়ে আসছিল। বেতসীর চাবুক যখন জয়হরির পিঠে পড়বার উপক্রম করছে, ঠিক সেই মুহূর্তে সৌরভীর কণ্ঠ থেকে আনন্দধ্বনি নির্গত হল, ভুঁচি ভুঁচি। তার অদ্ভুত রূপ দেখে আর ডাক শুনে বেতসীর ঘোড়া দুপা সামনে তুলে চি করে উঠল। বেতসী সামলাতে পারল না, থুপ করে মাটিতে পড়ে গেল, পড়েই অজ্ঞান। জ্ঞান ফিরে এলে বেতসী দেখল একটা ছোট্ট গেলাস তার মুখের সামনে ধরে জয়হরি বলছে, এই তো জ্ঞান ফিরেছে,
এটুকু খেয়ে ফেলুন, ভালো বোধ করবেন। ক্ষীণ স্বরে বেতসী প্রশ্ন করল, কি ওটা? বিষ নয়, ব্র্যান্ডি। খেলে চাঙ্গা হয়ে উঠবেন। আমি কি স্বপ্ন দেখছি? এখনো দেখছেন না, একটু আগে দেখছিলেন বটে। আপনি যেন মহিষাসুর বধের জন্য খাঁড়া উছিয়েছেন, কিন্তু আপনার বাহনটি হঠাৎ ভড়কে গিয়ে আপনাকে ফেলে দিলে, তাতেই আপনার একটু চোট লেগেছে। ওই দেখুন না, নিমাই আর গগনের বউ ধরাধরি করে আপনাকে আমার বাড়িতে এনে শুইয়েছে। আরে ও কি করছেন? খবরদার ওঠার চেষ্টা করবেন না, চুপ করে শুয়ে থাকুন। আপনার মায়ের কাছে লোক গেছে, ডাক্তার নাককে আনবার জন্য উলুবেড়েতে মোটরও পাঠিয়েছি, তারা এখনই এসে পড়লেন বলে। একটু পরে বেতসীর মা এসে পড়লেন। আরো কিছু পরে ডাক্তার নাগ তার ব্যাগ নিয়ে ঘরে ঢুকলেন। বেতসীকে পরীক্ষা করে বললেন, হাতে আর কোমরে চোট লেগেছে, ও কিছু নয়, 4-5 দিনেই সেরে যাবে। ডান পায়ের ফিবিউলা ভেঙেছে, ওই সামনে সরু হাড়টা আর কি। হ্যাঁ, ওটাও জোড়া লেগে যাবে, ভয় নেই, খোঁড়া হয়ে উনি যাবেন না, কিছুদিন পরেই আবার আগের মতো হাঁটতে পারবেন। আরে না, জয়হরিবাবুর মতো লাঠি নেওয়ারও দরকার হবে না। আজ কাটিয়ে বেঁধে দেবো, 3-4 দিন পরে সদর হাসপাতালে গিয়ে এক্স-রে করাবো, তারপর প্লাস্টার ব্যান্ডেজ লাগাবো, দরকার হলে একজন নার্সও পাঠাতে পারি। বেতসী নিজের বাড়িতে এলে ডাক্তার তার চিকিৎসার যথোচিত ব্যবস্থা করলেন। বিছানায় শুয়ে সে বিগত ঘটনাবলী ভাবতে লাগল। নায়েব হরকালী মাইতি বহুদিনের পুরনো লোক। তাঁর স্ত্রী মাইতিগিন্নি শয্যাগত বেতসীকে রোজ সন্ধেবেলায় দেখতে আসেন। বুড়ির মুখের বাঁধন নেই, কিন্তু তার এলোমেলো কথায় বেতসী চটে না, বরং মজা পায়। পড়ে যাওয়ার 2 সপ্তাহ পরে বেতসী বেশ অনেকটাই ভালো বোধ করছে। বিছানা ছেড়ে ইজি চেয়ারে বসেছে। মাইতিগিন্নি তাকে সান্ত্বনা দিচ্ছিলেন। সবই গেরোর পেয়ের দিদিমণি, কপালের লিখন। ভদ্রলোকের ছেলের ওপর কেনই বা তোমার রাগ হলো? কেনই বা মেম সাহেবের মতো ঘোষ সওয়ার হয়ে তাকে মারতে গেলে? তার তো কিছুই হলো না, লাভের মধ্যে তোমারই ঠ্যাংটা ভাঙলো। বেতসী বলল, তুমি দেখো মাইতি দিদি, আমি সেরে উঠে তাকে চাবুক মেরে জব্দ করব। হ্যাঁ রে দিদিমণি, চাবুক মেরে কি ব্যাটা ছেলে জব্দ করা যায়? ওদের একটু একটু করে সইয়ে জ্বালিয়ে পুড়িয়ে তবে মারতে হয়, পেঁচিয়ে কাটতে হয় মা। ব্যাটা ছেলে ঢিট করবার দাওয়াই হলো তাই। দাবাইটা কি তুমি জানো? মা, তা জানি নে, 3.5 কুড়ি বয়স হলো, 3-20 বছর ধরে বুড়ো মাইতির কাঁধে চেপে রয়েছি। দাওয়াইটা তোমাকে বলছি শোনো। আগে ভুলিয়ে ভালিয়ে বশ করতে হয়, আশকারা দিয়ে যত্ন আত্তি করে মাথাটি মুড়িয়ে খেতে হয়। তারপর যখন খুব পোষ মানবে, তুমি না হলে তা চলবেই না, তখন নাকে দড়ি দিয়ে চোরকি গোড়াবে, নাজেহাল করবে, কড়া চোপা ছাড়বে, না কানি চোবানি খাওয়াবে। তোমার বুদ্ধি শুদ্ধি নেই দিদিমণি, আগেই চাবুক মারতে গিয়েছিলে, তাই তো গাদা ডেকে উঠলো, ঘোড়া ভরকালো, আর তুমি পড়ে গিয়ে পা ভাঙলে। জয়হরিবাবু মানুষটা মন্দ নয় জানো, এখানে এসে তোমার কবর নিয়ে যাচ্ছে। দেখতে শুনতে কথাবার্তা তো বেশ ভালোই, তোমারই মতন বিলে তো দেখা আছে, সেও কোঁড়া, তুমিও এখন কোঁড়া, বাঁধা তো কিছুই দেখছিনি। কিন্তু তোমার মা বেঁকে দাঁড়িয়েছেন, বলছেন অমন মার মুখো খান্ডার মেয়েকে কেউ বিয়ে করবে না। কিন্তু তাই বলে জয়হরির মতন পাত্র তো আর হাতছাড়া করতে পারি না। আমার ভাইজি বেবির সঙ্গে তার সম্বন্ধে চেষ্টা করব, দাদাকে লিখবো বেবিকে যেন এখানে পাঠিয়ে দেয়। মাইতিগিন্নি চলে যাওয়ার পর বেতসীর মনে নানা রকম ভাবনা ঠেলাঠেলি করতে লাগলো। সম্মুখ সমরে তার পরাজয় হয়েছে, সে জখম হয়ে বাড়িতে আটকে আছে। ডাক্তারের মতো মিথ্যেবাদী তো 2টি নেই, এই যে বলল 1 মাস, আবার এখন বলছে 3 মাস। ওদিকে শত্রু হাসছে, তার নিরিকুত্তি আর গাধাটিও বোধহয় হাসছে। জয়হরির রাসপর্দা তো কম নয়, এখানে এসে রোজ খোঁজ নিয়ে মহত্ব দেখাচ্ছে, বেবিকে বিয়ে করবেন। ইস, করলেই হলো। বেতসী শত্রুকে কিছুতেই হাতছাড়া হতে দেবে না, মাইতি বুড়ির দাওয়াই প্রয়োগ করবে। কোটযুদ্ধে শত্রুকে কাবু করে বসে আনাতেও তো বাহাদুরি আছে। জয়হরি তো গাধাকে জেব্রা বানিয়েছে, আর বেতসী কি জয়হরিকে ভেড়া বানাতে পারবে না? সারা রাত তার ঘুম হলো না,
মনের মধ্যে যেন ঝড় বইতে লাগলো। সকালে উঠেই বেতসী আরশিতে নিজের মুখখানা একবার দেখে নিল, তারপর মতি স্থির করে শত্রুর প্রতি তার প্রথম বোমা ছাড়ল। জয়হরিকে 2 লাইন চিঠি লিখে পাঠালো, আপনার কুত্তি আর গাথাটিকে ক্ষমা করলুম, আপনাকেও করলুম, আপনিও আমাকে ক্ষমা করতে পারেন কি? ব্যাস, আমাদের আজকের গল্প এখানেই শেষ। তাহলে বলুন, মাইতি দিদির বলা শাস্তি দেওয়ার ধরনটা আপনাদের লাগলো কেমন? বেতসী কি সত্যি জয়হরিকে এই শাস্তি দিতে পারবে? আর আপনারাও দেখলেন তো প্রেমের ফাঁদ পাতা ভুবনে। বললাম আপনাদের একটু হাসি মজার গল্প শোনাবো, তার ল্যাজ ধরে কেমন প্রেমও চলে এলো। আচ্ছা, প্রথম গল্পে মিষ্টি মুখ শেষ। আজকের মতো টাটা। সকলে ভালো থাকবেন, হাসি মুখে থাকবেন। শুভরাত্রি।